শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কথা সাহিত্যিক সুমন্ত আসলামের সঙ্গে আলাপচারিতা। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে নানা ভাষা নানা ছবি শিরোনামে চলচ্চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রাসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 5 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী টেস্ট অফ লাইট অ্যান্ড ডার্কনেস 2। প্রদর্শনী চলবে 8 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মসলিনের পুনরুজ্জীবন শিরোনামে মসলিন বিষয়ক প্রদর্শনী। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই প্রদর্শনী চলবে 3 মার্চ পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। পুলিশ ইন্সপেক্টর আসছে কিন্তু এর তো কোনো কারণ নাই। তুমি কোথায় যাচ্ছ? আমি প্রচন্ড অবাক হচ্ছি আরমান। রিয়েলি? তোমার অ্যাটিটিউড দেখলে যে কেউ তোমাকে চিনতে পারবে না। আমি সাইমনকে কল করছি, প্রয়োজনীয় লয়ার নিয়ে সায়নকে যাবে। না, হঠাৎ সায়নে। তোমাকে কে কল করেছিল? ম্যানেজমেন্টের কেউ। রাত 9টায় প্রচার হবে এহসান এলাহি বাপ্পির পরিচালনায় একক নাটক কথা। সামান্য বিষয় বলতে পারলে আয়ান? আমি কি তোমার যোগ্য হতে পারবো? আকাশে মেঘের মতো মানুষের মনও তো বদলায়। তুমি আছো প্রার্থনা। রাত 11:30 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক সুমন্ত আসলাম। অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে জানতে চলুন কথা বলি কথা সাহিত্যিক সুমন্ত আসলামের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি দাদা, প্রতি বছরের মতো এবারের বই মেলাও আপনার অনেকগুলো গল্প এবং উপন্যাস এবং কিছু লেখার সমগ্র প্রকাশিত হয়েছে, তো একটু বইগুলো সম্পর্কে জানতে চাইছি। আমি এবার বড়দের জন্য 4টা উপন্যাস লিখেছি। একটা আমি প্রতি বছর একটু ফান করে লিখি,
ইডিয়ট আনলিমিটেড, একটা রোমান্স নিয়ে লিখি কোনো রাত কোনো অন্ধকারে। আর আমি অনেক পরিশ্রম করে একটা উপন্যাস লিখেছি, আই সি দ্য সান। নামটা ইংরেজি কিন্তু এটা বাংলা উপন্যাস। এটা মানব পাচার নিয়ে লিখেছি এবং সারাও পেয়েছি ভালো, এবং এটা আমি পরিশ্রমটা সফল হয়েছে। আর আমি প্রতি বছর কৃষ্ণ উপন্যাস লিখি দুটো, এবার একটা লিখেছি পা কাটা পাপ্পু। আর সারা বছর ঈদ সংখ্যায় যে গল্পগুলো ছাপা হয় আমার 10-12টা, ওটা নিয়ে একটা গল্প বের করেছি, জানালার ওপাশে। আর আমি 15 বছর ধরে বাউন্ডুলে লিখছি। সেই 15 বছর থেকে এবার 15 নম্বর বাউন্ডুলে বের হলো, এই মোট 7টা। আর দুটো বের হয়েছে সমগ্র, আর দুটো শিশুতোষ উপন্যাস, মোট 11টা। দেখা যাচ্ছে যে আপনার লেখার ভেতরে একেবারে ভ্যারাইটিস, সবার জন্য লিখছেন এবং সব ধরনের লেখা লিখছেন। তো এটা আসলে কিভাবে ভেতর থেকে এই প্রয়োজনটা অনুভব করলেন? আমি একটা ডিক্লেয়ার দিয়েছি বা বলেছি যে আমি কখনো কবিতা লিখতে পারবো না। এটা বাদ দিয়ে আমাকে যে কোনো লেখা দেওয়া হোক আমি লিখতে পারবো, আমার বিশ্বাস এরকম। সব বয়সীদের জন্য? সব বয়সীদের জন্য, এবং সব বয়সীদের জন্য হলো একটা বিষয় না বা একটা ধারা না, আমি 4-5 রকমের ধারায়। এবং এটা না হলে হয় কি, হয়তো আপনার কাছে একটা উপন্যাস গেল, সেই উপন্যাসটা ভালো লাগলো না, সেটা প্রেমের উপন্যাস হতে পারে, কিন্তু আপনি হান উপন্যাসটা পছন্দ করছেন, সেটা ভালো লাগছে। অথবা সিরিয়াস ধর্মী কিছু উপন্যাস আছে, সেটা আপনি পছন্দ করছেন, আরেকজন পছন্দ করছে। আসলে একটা লেখকের একভাবেই লেখা উচিত যে তাকে প্রমাণ করা উচিত যে উনি সব বিষয়ে লিখতে পারেন, সব বিষয়ে উনি লেখার পদার্চনা আছে, এটা আসলে হওয়া উচিত। আমিও মনে করি যে এটা হওয়া উচিত, যিনি লিখতে পারেন তার সব বিষয়ে লিখতে পারা উচিত। যখন বাচ্চাদের জন্য লেখেন, তখন বললেন যে এবার দুটো বই লিখেছেন। শিশুদের জন্য যখন লেখেন আর বড়দের জন্য, কোনটা বেশি উপভোগ করেন? বাচ্চাদের জন্য লেখার বিষয়টা হচ্ছে এরকম যে তখন অলরেডি বাচ্চা হয়ে যেতে হয়। যে আপনি বোধহয় জানেন, যেহেতু আপনি একটু লেখেন, যে প্রতিটা উপন্যাসের নায়ক হচ্ছে কিন্তু প্রথমত লেখক, ওটাকে আবর্তিত হয় অন্য ক্যারেক্টার। লেখকের জীবন থেকে কিছু নেওয়া হয়, কিছু কল্পনা করে নেওয়া হয়। তো কিশোর উপন্যাস লেখার যে মজাটা হচ্ছে, প্রত্যেকের শৈশবে এত দুষ্টুমি রয়ে গেছে, এত কালারফুল একটা লাইফ রয়ে গেছে, এত রঞ্জিত একটা সময় রয়ে গেছে, সেই সময়গুলোকে টুকরো টুকরো করে এই কিশোর উপন্যাসে সাজানো যায়। সেটাতে অনেক বালখিল্য রয়ে গেছে, অনেক দুষ্টুমি রয়ে গেছে, অনেক মানে বাঁধন হারা ব্যাপার রয়ে গেছে। সেই ব্যাপারগুলো বড়দের উপন্যাসের চেয়ে কিশোর উপন্যাসে আনাটা খুব চমৎকার দেখায়, এবং এটা এত সুন্দরভাবে আসে যে ব্যাপারটা উপভোগ্য হয়ে যায়। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, এটা যখন পড়ে কিশোররা, তখন মনে করে এটা আমার কথা। যখন বড়রা পড়ে তখন ভাবে আরে এটা তো আমি ছিলাম, এরকম ছিলাম। টোটালটাই একটা উপভোগ্য হয়ে দাঁড়ায়। দুজনই পড়ে আনন্দ পাবে। এবং আপনি যেটা বললেন যে যখন লিখতে হয় তখন একেবারে শিশু হয়ে যেতে হয়, এটাও কিন্তু একটা বেশ মজার একটা জিনিস যে একেবারে শিশুর ভেতরে ঢুকে লিখতে হচ্ছে। আপনি বড়দের জন্য যে উপন্যাসটা লিখেছেন, আপনি বললেন যে মানব পাচার নিয়ে, ইংরেজিতে নাম যেটা, সেটা অনেক পরিশ্রম করে কি, এটা কি গবেষণাধর্মী লেখা? এটা ঠিক গবেষণাধর্মী না, এক ধরনের গবেষণা। যেমন আমি 3 বছরের প্রতিটা দৈনিক পত্রিকার কাটিংগুলো আমি জড়ো করেছি। ধরেন এর ভিতর 25টা ঘটনা আছে, আমি 15টা ঘটনাকে সাজিয়েছি যে একটা ঘটনা এরপর এভাবে আসতে পারে। কিন্তু উপন্যাসের যে ব্যাপারটা দ্বারা, সেটা হচ্ছে খবরের টোটাল রুড়ো খবরটা এদিকে আসে না, এটাকে গল্পের মাধ্যমে আনা হয়। যারা উপন্যাস লেখেন বা যারা পড়েন তারা জানেন, যদি প্রবন্ধ আকারে কোনো উপন্যাস লেখা হয় তাহলে সেটা পড়বে না মানুষ। এটাকে গল্পের ছলে আমি মানব পাচারের টোটাল ব্যাপারটা তুলে এনেছি, এবং এটা তুলে যে ব্যাপারটা দাঁড়িয়েছে, আমি নিজেই লেখার পর কয়েকটা জায়গায় পড়তে পারিনি, মানে আমি চোখে জল এসে গেছে যে এই জায়গাটা এভাবে আসে না। একটা মেয়ে মালয়েশিয়া যাবে, তার পেটে বাচ্চা এসছে, বোনের ভিতর তার প্রসব হচ্ছে, বাচ্চাটা মারা গিয়েছে, এই বাচ্চাটাকে রেখেই, এই মেয়েটাকে রেখেই তারা এগিয়ে যাচ্ছে, মেয়েটা একা। এই সত্য ঘটনা। এই ঘটনাটুকু মনে হয় তখন আমার বোনের কথা মনে হয়, আমার স্ত্রীর কথা মনে হয়, আমার মায়ের কথা মনে হয়, যে একটা বাচ্চা প্রসব করছে, তাকে ছেড়ে দলটা চলে যাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ওই মেয়েটার অবস্থা শুনলে অনেকের চোখে জল, নির্মম বাস্তবতা, একদম নির্মম বাস্তবতা এবং কঠিন ব্যাপার এটা। এবং এই বইটা দিয়ে অনেকের সচেতনতাও অনেকের ভেতরে কাজ করবে। আমি মনে করি যে যারা পড়বে তার সচেতন হওয়া উচিত যে আমাদের এইভাবে অজানা উদ্দেশ্যে রওনা হওয়া উচিত না। আপনার যে সমগ্রটা বের হয়েছে, কিশোরদের জন্য একটি এবং বড়দের জন্য একটি, সেখানে আপনি আপনার কোন কোন গল্প বা উপন্যাস রেখেছেন? বড়দের সমগ্রটা লেখার একটা মজা আছে এরকম যে এখানে 4টা উপন্যাস আছে, আমার 4 বছরের 4টা লেখা, 4 সালের।
এই উপন্যাস, এই বইটা যখন আমার পাঠকের হাতে যায়, উনি যে 4টে উপন্যাসই পছন্দ করবেন তা কিন্তু না, উনি কিন্তু 2টা উপন্যাস পছন্দ করবেন, আবার একটাও করতে পারেন, অথবা আবার 4টাও করতে পারেন। এখানে মজার ব্যাপারটা হচ্ছে উনি যদি 2টা উপন্যাস পছন্দ করেন, আগামী মেলাতে উনি আমার আরেকটা বই পড়ার আগ্রহ প্রকাশ করবেন। এটার মজা হচ্ছে এটা যে 4টা জিনিস ওনাকে প্রেজেন্ট করেছি, ওনার হাতে দিয়েছি, উনি পড়ে এটা পছন্দ করেছেন। যার জন্য আমি মনে করি যে এই ধরনের সমগ্রটা বের করা উচিত এবং এটা সংরক্ষণ করার মতো, যে বাসায় থাকে, একদিন আপনি পড়লেন, একদিন আরেকজন পড়লো, এবং এই পড়ে পাঠক বৃদ্ধি পায়। আর কিশোর সমগ্রটা একই ব্যাপার, যে আমার কিশোরদের আমার সব উপন্যাস পছন্দ করবেন তা না, কিন্তু ওদের হাতে ব্যাপারটা গেলে 4টার ভিতরে হয়তো 3টা পছন্দ করে ফেললো, পরবর্তী মেলাতে ভাবে লেখকের লেখা তো ভালো লেগেছে, তাহলে উপন্যাসটা কিনি। এই ব্যাপারগুলো সমগ্রের ক্ষেত্রে খুব কাজে দেয়। পছন্দ প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, কোন ধরনের বিষয়গুলো পাঠকদের কাছে আসলে প্রাধান্য পায়, তারা পছন্দ করে? ফান, খুব সিরিয়াস কিছু, নাকি রোমান্টিসিজম? আলটিমেটলি সব ধরনের পাঠকই মেলাতে আছেন বা পাঠক আছেন, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমি যখন মেলাতে যাই, আমি যখন অটোগ্রাফ দিই, আমি দেখি কারা বই কিনছেন। আমি অনেক দম্পতিকে দেখেছি যারা আসলে নিজেরা বই কিনছেন না, তাদের বাচ্চাদের বই কিনে দিচ্ছেন। যখন বাচ্চারা বই কিনে, তখন তার কিশোর উপন্যাস তারা বেশি কিনছে। আর আমি স্কুল কলেজের কাউকে দেখেছি তারা রোমান্টিক বইগুলো কিনছেন। রূঢ় বাস্তবতার বইগুলোতে কিনছেন না তা না, কিন্তু আলটিমেটলি আমাদের পাঠক কারা, কারা বই পড়েন, এটা যদি আপনি সামগ্রিকভাবে তাকান, দেখবেন নবীন এবং কিশোররা বেশি পড়ছেন। আমি বড়রা পড়ছেন না তাকে তো বলছি না, তারাও পড়ছেন, কিন্তু বেশিরভাগ পড়ছেন তারা। তাদের ক্ষেত্রে লেখার ব্যাপারটা যেটা জরুরি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সরল বাক্য লিখতে হবে, আপনাকে অবশ্যই সুন্দর এবং পরিশীলিত বাক্য লিখতে হবে, যে বাক্যটা আপনার নদীর ঢেউয়ের মতো আস্তে আস্তে চলে যাবে। আপনি যদি ঢেউয়ের কাছে একটা পাহাড় দিয়ে দেন, ঢেউটা থেকে যাবে। এই ধরনের লেখা তরুণরা পছন্দ করে না, যার জন্য বাংলাদেশে জনপ্রিয় লেখক কম উঠে আসছে, বা একটা পপুলার যে একটা নোবেল সৃষ্টি করার, সেটা খুব কম উঠে আসছে। অধিকাংশই নোবেল মানুষ পড়ছে না, অল্প কয়েকজনের লেখা পড়ছেন যারা সরলভাবে, বা আমি আপনি যে কনভারসেশনটা করছি, কথা বলছি খুব সরলভাবে, কিন্তু এই কথা যদি আমরা একটু শুদ্ধ ভাষায় বা অন্যভাবে বলি, তাহলে কিন্তু কনভারসেশনটা এগোবে না, আমি এটা মনে করি। অবশ্যই সহজভাবে আসলে যেটা তারা বুঝতে পারে, কঠিন শব্দ প্রয়োগ না করে। আপনি বই মেলা কেন্দ্রিক যে লেখা একটা প্রবণতা আমাদের লেখকদের ভেতরে কাজ করে, এটাকে আপনি আসলে কি মনে করেন, যে এটা কি আসলে খারাপ না ভালো, নাকি আপনি মনে করেন যে আসলে সারা বছরই লেখা চলে, হয়তো বা বই মেলায় প্রকাশ হচ্ছে? এটার প্রথমে একটা শব্দ হতো, এটা বলা যায় ট্র্যাডিশন। আমি কিন্তু যে আমার যে 5টা নতুন বই লিখেছি, এটাকে তো আমি সারা বছর লিখেছি। আমি যদি কোনো প্রকাশককে বলি যে ঠিক আছে বইটা আপনি জুনে বের করবে, কিন্তু বইমেলাতে 21শে বইমেলাতে একটা বই করলে যেভাবে সারা দেশে ছড়িয়ে যায়, মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, জুন মাসে সেটা করা যায় না। এইটাতে দুটো ক্ষতি। একটা ক্ষতি হচ্ছে লেখকের নিজস্ব একটা ক্ষতি, তার বইটা বৃহত্তর পাঠক পড়তে পারলেন না। দ্বিতীয় ক্ষতি হচ্ছে প্রকাশকদের, তিনি এখানে ইনভেস্ট করেছেন, তিনি ইনভেস্টটা ওভাবে ছড়িয়ে দিতে পারছেন না। যার জন্য যে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমরা যত বই লিখি না কেন, ওটা 21শে বইমেলায় বের হবে। এটা পাঠকও যেমন চান, প্রকাশক যেমন চান, লেখকও তেমন চান। ওই সব মিলেই একটা সূত্র দাঁড়িয়েছে, বই মেলা, বই প্রকাশ মানে 21শে বই মেলা। আপনি তো এবছরের জন্য বইগুলো লিখলেন, সামনের পরিকল্পনা নিশ্চয়ই এখনো করার সময় হয়ে ওঠেনি? না, এটা একটু ভুল হয়ে গেল, আমি অলরেডি করে ফেলছি। মানে কি, আমি খুব, অনেকেই বলেন আমার একটা রোগ আছে, সে রোগটা হচ্ছে গুছানো রোগ। আমি খুব গুছিয়ে চলে জীবনটায়। আমি আগামী 5 বছর যদি বেঁচে থাকি, যে মারা না যায়, 5 বছর পর কি লিখবো সেটা আমার নোট করা হয়ে গেছে, যে আমি এইটা এইভাবে লিখবো। তো এই গুছানো ব্যাপারটা হচ্ছে কি একটা লেখকের জন্য খুব জরুরি। আপনি যদি গুছানো না থাকেন, তাহলে আপনার লেখাটাও গুছানো হবে না। আপনার কোষগুলো যদি গুছানো না থাকে, আপনি ঠিক তাই করতে পারবেন না। একটা লেখকের জন্য গুছানোটা খুবই জরুরি। অনেক লেখককে দেখা যায় খুব আলুথালু অবস্থায় থাকে না, তা না। ওই আলুথালু অবস্থায় উনি গল্পের ভাবনা ভাবেন, কিন্তু উনি যখন লিখতে বসেন, ওই ঠিক ওনার সব নিউরন একসাথে করে, মস্তিষ্কের সব চিন্তা একসাথে করে লিখতে বসেন। আমার পক্ষে, আমার মতো এরকমই। আমরা আশা করছি এবারের বই মেলায় যেমন আমরা আপনার কাছ থেকে ভালো ভালো কিছু বই পেয়েছি, আগামী বই মেলা এবং সারা বছরই পাবো। আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানে এসে, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মেলার পাঠকদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা মেলায় আসুন, মেলায় এসে অন্তত একটা বই কিনুন, আপনার জন্য অথবা আপনার বাচ্চার জন্য।
প্রত্যেককে বই কেনা উচিত এবং বই পড়া উচিত, তাহলেই আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।